নমস্কার, শুভ সন্ধ্যা। স্বপ্নসাজী পরিবারের তরফ থেকে সুরের ভেলায় আমি স্বরূপা অন্য দিনের মতোই চলে এলাম সুরের ভেলায় ভাসতে ভাসতে। বেশ অনেকগুলো দিন পার হয়ে গেল। লকডাউন থেকে শুরু হয়েছিল এই সুরের ভেলা। কাউকে দেখতে পাচ্ছি না এখনো, কে কে আছেন বুঝতে পারছি না। হ্যাঁ, তন্ময় এসছে, পিন্টু এসছে, অনেকেই এসে পড়বে আশা করি। সময় হয়ে গেছে, জানি এই সময়টা আসি। হ্যাঁ, তা আজকে সুরের ভেলায় ভাসবো না। আজকেও গত দিনের মতো কাব্য ও কথায়। কাব্যর মধ্যে হয়তো সুর থাকে না, কবিতার মধ্যে হয়তো সুর থাকে না, কিন্তু সেই অনুভূতি, সেই কিছু বেদনা, সেই ভালোবাসা, সেই মন্দবাসা, এগুলো কিন্তু থেকে যায়। হ্যাঁ তন্ময়, তুমি আমাকে দিদি আর ছেড়ে শেষে রূপা বৌদিই ডাকবে? বেশ, তোমার যা ইচ্ছা তুমি ডাকো। সেটাই বলছি যে কবিতার মধ্যেও তো কবি যে লেখেন, তার যে কলম চলে, তার সেই অনুভূতিগুলোই তার প্রকাশ ঘটে। গানে হয়তো সুর থাকে, কিন্তু কবিতায় থাকে কথা, কবিতায় থাকে বেদনা, কবিতায় ভালোবাসা, এইসব। তা গতদিন অনেকেই চলে এসেছেন, একটু নামগুলো বলে দিই। মন্দিরা এসেছেও, নিবেদিতা, কাঞ্চনদা, মিতা। খুব ভালো লাগছে সবাই এসেছো। যেটা বলছিলাম, গত শনিবার, গত রবিবারও আমি কবিতা নিয়ে করেছি এবং কবিতায় অনেক সাড়া পেয়েছি। অনেকেই বলেছেন যে কবিতার, পার্সোনালি বলেছেন যে কবিতার প্রোগ্রামটা করো বা করুন। সেই জন্য আজকেও কবিতাটা নিয়েই চলে এলাম। বেশি কথা বলবো না, কারণ অনেকগুলো কবিতা সাজিয়েছি, ভালো ভালো কবিতা আমার পছন্দের, জানি মনে হয় আপনাদেরও ভালো লাগবে। সেই রকমই। আর যে কবিতাটা আমি বলবো, আমি আগের দিনও বলেছি যেটা পাঠ করা হবে, তার আগে একটুখানি তার সারাংশটা বলে নিলে আপনাদের রিলেট করতে সুবিধে হবে। অপর্ণা এসে গেছো, নূপুর এসে গেছো, শৈলেন দা এসে গেছেন, হ্যাঁ হ্যাঁ, বাবলি এসেছিস, খুব ভালো লাগছে। ঠিক আছে, আকাশ দাস খুব ভালো লাগছে এসছেন। আমি শুরু করে দেবো, আমি আর দেরি করব না, একটু বলে নিই। সেগুন কাঠের চেয়ার, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে প্রথম কবিতাটি শুনব। আজকাল বেশিরভাগ সব একান্নবর্তী পরিবারগুলো ভেঙে যাচ্ছে। হয়তো এর পেছনে এক বা একাধিক কারণ থাকে অবশ্যই। আসলে মানুষের মানিয়ে নেওয়া, আপোষ করে চলা, ধৈর্য, এইসব ধীরে ধীরে চলে যাচ্ছে। একা থাকবো, একা ঘুরবো, একা বেশিটা ভোগ করব, এইসব ইচ্ছেগুলো যখন মাথা চাড়া দেয়, তখনই প্রমোটারের থাবা এসে পড়ে সেই সব প্রাচীন বড় বড় বাড়িগুলোতে। কিন্তু ভাই ভাই ঠাঁইঠের মধ্যে বাবা মায়ের ইচ্ছেগুলো প্রাধান্য পায় না। প্রাধান্য পায় না তাদের অভিমত, তাদের নস্টালজিয়া। এইরকমই একটি কবিতা, সেগুন কাঠের চেয়ার, শুনব ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। মনীন্দ্রনাথ দাদাভাই এসেছেন, খুব ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি কবিতায়, শুনতে থাকুন। আমাদের ভাঙাচোরা পুরনো বাড়িতে একটা বহু পুরনো সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ বড় সড়ো চেয়ার। পিঠে ঠেস দেওয়ার জায়গাটা ছিল কারুকার্য করা। কবে এবং কিভাবে যে চেয়ারটা আমাদের বাড়িতে জায়গা পেয়েছিল কেউ জানতো না, কিন্তু চেয়ারটা আমার দাদু এবং পরে আমার বাবার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। বাবা ওই চেয়ারটাতে বসে প্রতিদিন সকালে খবরের কাগজ পড়তেন ছুটির দিনে। ওই চেয়ারটিতে বসে অলস মধ্যাহ্নে পড়তেন রবীন্দ্রনাথের সঞ্চয়িতা কিংবা রামকৃষ্ণ কথামৃত। আবার ওই চেয়ারে বসেই বারান্দায় রাখা মস্ত রেডিওটা চালিয়ে খবর শুনতেন। বাবার বন্ধুরা কেউ এলে বাবা ওই চেয়ারটাতে বসেই তাদের সঙ্গে গল্প করতেন। বিকেলে ওই চেয়ারে বসে বাবা চা খেতেন, মাঝে মধ্যে গুনগুন করে গাইতেন রবীন্দ্রনাথ বা অতুল প্রসাদের কোনো গান। বর্ষার সন্ধ্যায় ওই চেয়ারে বসে বাবাকে মুড়ি তেলে ভাজাও খেতে দেখেছি। চেয়ারটা বাবার বিশেষ প্রিয় ছিল। এখন যে নতুন ফ্ল্যাটে আমাদের ছোট পরিবারের মাপা জীবন,
সেই ফ্ল্যাট বাড়িতে আমরা এসেছি বাবার মৃত্যুর পর। আমাদের পৈতৃক বাড়িটা জরাজীর্ণ হয়ে পড়েছিল, কিছু অংশ বেশ বিপজ্জনকও। তবু বাবা বেঁচে থাকতে ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবার কথা আমরা ভাবতেই পারিনি, সাহস হয়নি। বাবার মৃত্যুর পর অবশ্য আমরা 4 জন 4টে আলাদা ঠিকানার বাসিন্দা হতে খুব একটা দেরি করিনি। জরাজীর্ণ পুরনো বিবর্ণ সেই স্মৃতি বিজড়িত প্রাচীন বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিতে আমাদের খুব একটা অসুবিধে হয়নি। বাবা ওই চেয়ারটার মতো ওই বাড়িটাকেও ভীষণ ভালোবাসতেন। বলতেন, যে মাটিতে হেঁটে চলে শুয়ে বসে বড় হলে সে তো মায়েরই মতো, তাকে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়। বাবা ঠিক বুঝতেন না, তবু আমরা আলাদা সংসার পেতে বসার জন্য প্রত্যেকেই যে কি অসম্ভব ব্যগ্র হয়ে উঠেছিলাম সেটা আমরাই বুঝতাম। একালের মানুষ আমরা, স্মৃতি, নস্টালজিয়া এসব ছেদো বিষয়ে আমরা আটকে থাকবো কেন? তাই বাবার মৃত্যুর পর 3 মাসের মধ্যেই আমাদের ইচ্ছা পূর্ণ হলো। 4 জন 4 ঠাঁই, পুরনো বাড়ি, সব স্মৃতি সমেত উধাও। তবু ওই চেয়ারটার জন্যে আমার কেমন একটা মায়া ছিল। নতুন ফ্ল্যাটে আসার সময় ওই ঢাউস চেহারার চেয়ারটাকে নিয়ে এসেছিলাম, এনে রেখেছিলাম আমার বড়সড় ডাইনিং স্পেসে। চেয়ারটা দিকে তাকালে বাবার কথা মনে পড়তো, কিন্তু চেয়ারটাকে রাখতে পারলাম না। একটা নতুন কেনা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটার হাতল গেল ভেঙে। সেই থেকে আধুনিক ফ্ল্যাটে ভীষণ বেমানান ওই চেয়ারটা আশ্রয় পেল ফ্ল্যাট বাড়ির নির্জন ছাতে, একা। চেয়ারটা ছাতে একা একা বৃষ্টিতে ভেজে, রোদ্দুরে পড়ে, অনেক নিচে সাজানো সুন্দর ফ্ল্যাটে আমাদের নিজেদের সুখে নিজেদের স্বস্তিতে সময় ফুরোয়। একদিন ভোর রাতে স্বপ্ন দেখলাম বাবা এসেছেন। আমার চেয়ারটা কোথায়? বাবা, মানে চেয়ারটার ওটা ভেঙে গেছে। ভেঙে গেছে? ওটা সেগুন কাঠের চেয়ার। কোথায় ওটা? ফেলে দিলি তোরা? বাবা হাহাকার করে উঠলেন। না, ফেলে দিইনি, ছাতে আছে বাবা। ছাতে? চল চল, ছাতে নিয়ে চল আমায়। এরপর বাবাকে নিয়ে ছাতে গেলাম। চেয়ারটা এক কোনায় অবহেলায় পড়ে আছে, আরো বেশি ভেঙে গেছে। ধুলো ময়লার দাগ ছোপে বিশ্রী হয়ে আছে। বাবা দৌড়ে গেলেন চেয়ারটার কাছে, চেয়ারটার গায়ে হাত রাখলেন যেন হারানো সন্তানকে আদর করছেন। শোনো, বলো বাবা। শোনো, এই সেই চেয়ার যেখানে বসে আমি রবি ঠাকুর পড়তাম। এই সেই চেয়ার যার উপরে বসে আমি ছোটবেলায় মায়ের হাতে বানানো পিঠে পায়েস খেতাম। এই সেই চেয়ার যেখানে বসে আমি গীতার শ্লোক মুখস্থ করেছি, নেতাজি সুভাষচন্দ্রের বেতার ভাষণ শুনেছি। এই চেয়ারে বসেই ঠাকুরের কথামৃত পড়েছি আর বুক ভরে উঠেছে। আমি বাংলার মানুষ, আমি বাংলায় কথা বলি, যে ভাষায় গীতাঞ্জলি, যে ভাষায় কথামৃত। বাবা হাউ হাউ করে কাঁদতে লাগলেন। আমার খুব অসহায় লাগছিল, কি করে যে বাবাকে একটু শান্ত করব। বললাম, আপনি চিন্তা করবেন না, মিস্ত্রি ডেকে ওটা এবার আমি সারিয়ে নেব। বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন, কেমন অসহ্য লাগলো তার দৃষ্টি। বাবা বললেন, মিস্ত্রি? মিস্ত্রি তুমি কোথায় পাবে? ও চেয়ারের প্রতিটি বিন্দুতে রবি ঠাকুর, প্রতি ইঞ্চিতে মহাভারত, ভগবত গীতা, ওর প্রতি বাঁকে বাঁকে বিভূতিভূষণ, কাজী নজরুল। তোমরা ও চেয়ার সারাতেও পারবে না, ব্যবহারও করতে পারবে না। ও হলো সেগুন কাঠ, কত মস্ত তার শেকড়, কত বিশাল সে গাছ। কখনো দেখেছ সেগুন? না না, ও চেয়ার এখানেই পড়ে থাক, এই ছাতে, এই কোনায়।
এই একাকী নির্জনে। বলে আবারও বাবা কাঁদতে লাগলেন, যেন সদ্য সন্তান হারা এক পিতা। হাউ হাউ সে কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। শুনলাম, আর শুনতে শুনতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি কথা, আমরা কিন্তু বাবা মার কথা ভাবি না সেইভাবে। আমরা একটা সময় শুধু নিজেদের স্বার্থটাই দেখে থাকি, ভাবি না যে ওই বয়সটা আমাদেরও হবে, আমাদের সন্তানরাও ঠিক এরকমই করবে। যাই হোক, পরের কবিতায় আসি। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়েও আজও কিছু কিছু অনেক শিক্ষিত রুচিসম্মত পরিবারের মধ্যেও বিয়েতে যৌতুক বা পণের জন্য জোরাজুরি দেখা যায়। আমরা রবি ঠাকুরের দেনা পাওনায় নিরুপমাকে অকালে চলে যেতে দেখেছি। এখনকার অনেক নিরুপমারাও কিন্তু বিয়ের পর অত্যাচারের শিকার হয়। কিন্তু যে নিরুপমারা বিয়ের পর সুখের ঐশ্বর্যে গা ভাসিয়ে দিয়ে মনের দিক থেকে সম্পদশালী হয়ে ওঠে, তারা কিন্তু ভুলে যায় যে তাদের সুখটুকু দেখার জন্য তাদেরই বাবা মায়েরা কতখানি রিক্ত শূন্য হয়ে গিয়ে নিজেরা একটু একটু করে শেষ হয়ে যায় যৌতুকের ঋণ মেটাতে গিয়ে। তাদের কথা কি তাদের সুখের ঘরে বাস করা নিরুপমারা সেইভাবে অনুভব করে? শুনতে থাকুন দিদি, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশন লাগানো দেওয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় ঝুলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সবকিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের এই আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এসব কিছু মাকে বললাম। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা। যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে। আর কেন জানি না মার চোখে এসেছে জল। সবকিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল। মাকে বলিনি সে কথাও। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উচ্ছল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন, চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে নেমে আসতে আসতে বাবা আমার কাঁধে হাত রেখে বলছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আজ ওর চোখ দুটো চলে গেল, সবই আমার কপাল। দিদি,
অনেক দরদস্ত চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি। পড়ে রইলাম আমরা, মা, আমি, আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হবার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় দিদি, এ বাড়িতে আর কোনোদিন সানাই বাজবে না, সাহানাই, সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই, এইসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরটাকা। শুনলাম অনেকেই এসেছেন নতুন নতুন, তাদের নামগুলো একটু বলে দিই। আকাশ দাস, আচ্ছা দাদাভাই আমার কবিতা নয়, এটা ব্রততী বন্দ্যোপাধ্যায়, আমি সঞ্চালনা করছি, একটু ভুল হয়ে গেছে। সোমা এসছো, খুব ভালো লাগছে। মহুয়া দাস মজুমদার নতুন দেখছি, খুব ভালো লাগছে। রাজেশ বোস নতুন দেখছি, খুব ভালো লাগছে। অনেককেই নতুন নতুন দেখছি। ঠিক আছে, পরের কবিতায় চলে যাচ্ছি। কবিতা পুলু, কণ্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায়। মনে পড়ে সেই দৃশ্য অপুর সংসারের? অপূর্ব তার বন্ধু পুলকেশের বোনের বিয়েতে নিমন্ত্রণ খেতে গিয়ে নিজেই পাত্র হয়ে গেছিলেন। সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত 3টি সিনেমা পথের পাঁচালী, অপরাজিতা এবং অপুর সংসার। এই অপুর ছেলেবেলা থেকে তার সংসার এবং পুত্র কাজলের বেড়ে ওঠা, সেই কি অসামান্য চিত্রনাট্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, যেটা সত্যজিৎ রায় বাবু করেছিলেন, একদম 3টে সিনেমা আলাদা আলাদা করে চিত্রনাট্য। আর তার সাথে কলাকুশলীদের অনবদ্য অভিনয় ছিল। আজও একই রকমভাবে সেই অভিনয় কিন্তু ভাবায়, বা সেই সিনেমা কিন্তু একই রকমভাবে আমাদের মনে দাগ কেটে আছে। পুলকেশ অর্থাৎ পুলুর বোন অপর্ণাকে বাধ্য হয়ে বিয়ে করে অপূর্ব। অপূর্ব মানে অপু, পথের পাঁচালীর যে অপু। সুখ দুঃখের চলতে থাকা সংসারে সন্তান হতে গিয়ে অপর্ণা মারা যায় এবং কাজল বেড়ে ওঠে মামা বাড়িতে। কিন্তু অপূর্বর সাথে কোথাও একটা মানসিক দূরত্ব এসে গেছিল বন্ধু পুলুর সঙ্গে, যে পরবর্তীকালে তার শ্যালক হয়েছিল। আজ এত বছর পর অপু চিঠি লিখল বন্ধু পুলুকে, সেটাই শুনব সৌমিত্রবাবুর কণ্ঠে। সকলের ভালো লাগছে, এটাই আমার প্রাপ্তি। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব, ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ।
তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়? আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লা ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসের চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হিসাবে। দুহাতে ওড়াও বিন্নি খই, বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার পইতে মাঠ জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়? দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলে ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরে গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন হলো দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরেই জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে। উফ, কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ, গার হস্তে আমার হলো অক্ষয়। যারা চলে যায়, কি বললো, শুধু তাদেরই সব দাহ হয়। প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ, সন্তাপ কথাটাতেই তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো, এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক? সেই থেকে তো পালানো শুরু। থাকতে দেবে বৃক্ষবন তোমার সবুজ পাতার ভিড়ে? রাখবে আমায়, রাখবে গোপন? গাছ দেখলি ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়। শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকিটাকি। বলেই ফেললো অপর্ণার ছবি, হাঁ করে দেখছো আমি নতুন নাকি? কুলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুই ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট। হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? সেদিন গল্পে ঝিঝি ডাকছিল, মাথার উপর বৃক্ষ ছাতা। সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি সব ওখানে আছে, চালে ডালে পাতা সংসার?
সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার, এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলে আসে জ্বর, বাবা বসে জল সেঁক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলে রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব, গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব লেখক সত্য বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি অপু, অপূর্ব রায়। সত্যি একটা সম্পর্ক, বন্ধুত্ব এমনই একটা সম্পর্ক যে সম্পর্কে কোনো বাধা থাকে না, কোনো গণ্ডি থাকে না, কিছু থাকে না, যেখানে সব কথা বলা যায়, সব কিছু প্রাণ খুলে বলা যায়। আপনাদের সকলে খুব ভালো লাগছে। অনেক নতুন মানুষকে আজকে দেখছি যাদের এতদিন আমি কোনোদিন লাইভে দেখিনি, তাদেরকে সত্যি আমার অঙ্কিতা মুখার্জি খুব ভালো লাগছে। বোন তুমি এসেছো, মনে হচ্ছে অনেকটাই ছোট। রাজেশ দাদাভাই ভালো লাগছে, এটা আমার প্রাপ্তি, আমার ভালো লাগছে। জুলি ভালো লাগছে, সকলে পাপিয়া রয়েছিস, খুব ভালো লাগছে। আমি সময় বেশি নষ্ট করব না কথা বলে, কারণ ভালো ভালো কিছু কবিতা রয়েছে। মনিকা এসেছো, খুব ভালো লাগছে মনিকা, শুনতে থাকি। পরের কবিতা কবি শুভ দাশগুপ্তের কবিতা সমাধান। বাবা মায়ের সবচেয়ে অকৃতকার্য ছেলেটি, যে কিনা আর 5টি ভাই বোনের মতন সমাজে কেউকেটা বা গণ্যমান্য হয়ে ওঠেনি, সেই রয়ে যায় বাবা মায়ের বার্ধক্যে তাদের পাশে, তাদের কাছে। তারা জীবনে হয়তো বড়ে হয়েই থাকে, তবু বাবা মায়ের কাছে শেষ বয়সে এই অপদার্থ সন্তানরাই বড্ড বেশি মূল্যবান হয়ে যায়। কাঁচকাটা হীরের মতো, আর যারা প্রকৃত রত্ন হয়ে ওঠে তারা সুর বাঁধে সপ্তকে, যাদের বিস্তার অন্ধগলিতে পড়ে থাকা বৃদ্ধ বাবা মায়ের থেকে অনেক অনেক দূরে, অন্য এক রূপকথার জগতে। সেই রকমই একটি কবিতা সমাধান শুনে নেব। কবি শুভ দাশগুপ্তের কবিতা সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সবকিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এইরকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চাড়া দিয়েছে সেটাও সেরকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে সেজদাকে ফোন করলাম। সল্ট লেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও ভম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি অলরেডি শুনেছি, কিন্তু ভম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি।
জানো, এবার আমরা উটি যাচ্ছি। উফ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে। জানো তো, উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম, মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ও ভম্বল। কি? ও তোর সেই সমস্যা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরে তারপর ফিরবো। এবারটা তুই একটু ম্যানেজ করে নে। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টিপি বলে ডাকি। টিপি, তুই অন্তত আমার সমস্যাটা ছোড়দা, প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি। ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোড়দা, এবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে। প্লিজ ছোড়দা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষতার সঙ্গে দেখা। কিরে ভম্বল, এত রোগা হয়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, এখনো চাকরি বাকরি হলো না? তোর দাদারা সব এত বিগ শট। আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্করপাড়া লেনের মানধাতার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়ির ভাঙাচোরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার বর্দা, মেজদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ। মার অনেক বয়স হয়েছে, তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বল? মা বিছানা থেকে জিজ্ঞাসা করলো। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোয় তুমি এখানেই থাকবে। এই 18 নম্বর নস্কর পাড়া লেনের অন্ধ গলির সাথে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বকবক করে বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোয় ঠাকুর দেখতে বেরোবে, আর আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। তারপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর 2 দিন মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। দাদারা, বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে, আর আমি আমার মার শূন্য খাটে একা বসে আছি একতলারই ছোট্ট ঘরটায়। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস। মা আসছে, মায়ের গায়ের গন্ধ আসছে। মা আসছে, মা আসছে, মা আসছে। শুনলাম অনেকেই এসে গেছেন। সুমিতা, অনামিকা, বেবি এসেছিস, খুব ভালো লাগছে। শুনতে থাকুন, আমি চলে যাচ্ছি সরাসরি কথা না বলে। যে এর পরের যে কবিতাটি, দেবব্রত সিংহের আঞ্চলিক কবিতা তেজ। যে প্রত্যন্ত গ্রামে দুবেলা পেট ভরে ভাত খাওয়াটাই বিলাসিতা, সেখানকার উপজাতি অধ্যুষিত এলাকার মেয়েটা মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী। এটা ঠিক গ্রহণযোগ্য হচ্ছিল না গ্রামের মোড়ল থেকে ওখানের গ্রাম পঞ্চায়েত প্রধান কারুরই।
মিডিয়া এসে যখন ক্যামেরা নিয়ে হামলে পড়ল, একের পর এক ফ্ল্যাশের ঝলকানি, নানা প্রশ্ন, প্রচুর উপঢৌকন দেওয়ার প্রতিশ্রুতি, তখন মেয়েটির চাহিদা কি, সে মিডিয়ার কাছে কি বলল, শুনিনি আমরা? দেবব্রত সিংহ আঞ্চলিক ভাষায় এই কবিতাটি লিখেছেন। আঞ্চলিক ভাষার কবিতা পেজ। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করিয়েছে, সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঢেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতক তুই কুঁইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি, শুন যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘইরা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতে বটে, জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে সাফ সূত্র করে আসছিলাম চুলে। দেঘরে গিন্নি নাই ছাইলেক, এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলেক। বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব? বাবু গিন্নি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইবি? বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা।
এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুন লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুমিরি পাড়ার শিবু কুমিরির বেটে সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গবুল্লতার ইগনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে, কোথায় সাজলি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়া সোজা আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। হেডমাস্টার বললে এক, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেক, পিঠ চাবড়ায় বললে এক, তুমি কামিন খাটি মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মেয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দেদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠলো আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলেক। গায়ের সেই দেঘইরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁঝলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। বেরিয়ে গেল, একটু দেখো তো ইউটিউব থেকে, 1 মিনিট। এর পরের যে কবিতাটায় যাব সেটা একটু বার করে দাও। কিছু সম্পর্ক নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে এসেও কোথাও যেন আটকে থাকে, সেই দাম্পত্যের সম্পর্ক বিনি সুতোর মালার মতো। সেখানে আর অধিকার থাকে না, অথচ এত দিনের ঘর করা জীবনের ভালো লাগা মন্দ লাগা চাওয়া পাওয়ার অনুভূতিগুলো একে অপরের ওপর থেকেই যায় সঙ্গোপনে। অনেক দিন পর দেখা হলে সেই অনুভূতিগুলি হয়তো আগের মতোই আবেগে বেরিয়ে আসে। এর পরের যে কবিতাটি শুনব সেটি মীরের কণ্ঠে। পাচ্ছি না তো, 1 মিনিট, আমি একটু সময় দিন। আসলে এগুলো ইউটিউব থেকে করছি। আচ্ছা, অনেকেই এসেছেন, কবিতা ভালো লাগছে তো সকলের? কুন্তল আর তন্ময় কিন্তু খুব দুষ্টুমি করছে, এরা মন দিয়ে মোটেই শুনছে না কবিতা। দেখছি এর পরের কবিতাটায় যেতে পারি কি না। ঠিক আছে। দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার পর, দেখা হওয়ার পর সেই মুহূর্তের যে কথা, সেটাতেই চলে যাব এরপর মীরের কণ্ঠে।
শুনে নেব। প্রাক্তন। দেখা হলো বছর 20 পর। তুই এখন অন্য কারুর ঘর। তুই এখন বড্ড ভীষণ পর। এখন অনেক বুঝতে পারিস বুঝি? আমার প্রিয় গন্ধটা আর মাখিস? আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর? কেই বা শোনে এখন মিথ্যে নালিশ? এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ? মাথা মুছিস কার্বকুনি খেলে? হঠাৎ হঠাৎ আজও আড়ি করিস? ভাল লাগে আর কাব্য করা ছেলে? নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে, আমার মতন জোর করে ভেজবার? নাকি এখন তোর বারণের জোরে বর্ষা থামায় বৃষ্টি 1000 বার? তার নিশ্চয়ই বুকে ব্যথা নেই, নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো। আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে? আগের মতো পাগলি নোস কেন? আচ্ছা, তোর ওই অভ্যেসটা আছে? অল্প কথায় আজও ছেড়ে আসিস? নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস? সে বুঝি খুব বকবকিয়ে নয়, স্বল্পভাষী, চাইতি যেমন তুই। আজকে কেমন নরম দেখায় তোকে। এক দেখাতে থমকে গেছে তুই। এই যে এখন চুপটি করে একা তাকিয়ে আছিস নালিশ ভুলে গিয়ে। নতুন মানুষ, নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে জুড়ে। ইনসমনিয়াক নিশ্চয়ই সে নয়, রাত জাগবার ঝক্কিটা আর নেই। স্বপ্নের ভিড়ে লুকিয়ে দেখি তোকে, হারিয়ে যাব ও চোখ ফেরালি। দেখা হলো বছর 20 পর। তুই এখন বড্ড ভীষণ পর। তুই এখনো আমার একা ঘর। তুই এখনো আমার একা ঘর। শুনলাম। হ্যাঁ, আজকে মুনমুন মুখার্জির কবিতা আজকে রাখিনি তন্ময়। আজকে একটু অন্য ধরনের এনেছি, বিভিন্ন সৌম্য মিত্র এনেছি, তারপরে আরও কয়েকজনের এনেছি, জয়তী ভট্টাচার্য। আবার না একদিন আনবো, গতদিন তো মুনমুন মুখার্জিকে শোনালাম। আর জুলি বলছে মুনমুন মুখার্জির কণ্ঠে। হ্যাঁ, মুনমুন মুখার্জির কণ্ঠে এই কবিতাটা আছে, কিন্তু আমি মীরের কণ্ঠে শোনালাম, আর একদিন না হয় শুনবো। পরের কবিতায় চলে যাচ্ছি, উদাসীন, সৌম্য মিত্রের কণ্ঠে। এক ব্যর্থ মানুষ, এক ব্যর্থ প্রেমিকের কথা, যার কাছে প্রেমের মাধুরী বারবার অধরাই থেকে গেছে। সে তো বারবার চেয়েছিল ভালোবাসাকে আঁকড়ে ধরতে, তবে কেন সে পারল না? আজ আর কিছুই মনে হয় না তার। হাল ছেড়ে দেওয়া নৌকার মতো সে ভেসে চলে নিরুদ্দেশে। শুনতে থাকি, উদাসীন। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়িনে কো ভাই ছাড়িনে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়িনে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই। বকিনে কারেও, শুনিনে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়িনে। মন দেয়া নেয়া অনেক করেছি,
মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে, আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে, অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহার হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলেম চয়নে। মধুকর সম ঝিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই, মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলি না বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতেই, তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরি না বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখনই ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে, তাই সুখে পড়ে থাকি নিচুতে, থাকি নিচুতে। শুনলাম। বাংলাদেশ থেকে আরিফ রহমান, খুব ভালো লাগছে আপনি এসেছেন, শুনুন দাদা। আর কাঞ্চনদা, মেঘার কবিতা একটু আগে আঞ্চলিক ভাষায় যেটা হলো, তন্ময় বললে, হ্যাঁ মেঘার কথা আবৃত্তি শোনালাম। পরে চলে যাচ্ছি। ঠাকুর পরিবারে এক অতি আলোচ্য নারী চরিত্র কাদম্বরী, যাকে ঘিরে আজও বহু মতভেদ, যার মৃত্যুর কারণ ধোঁয়াশাই থেকে গিয়েছে, তবু আলোচনায় ভাঁটা পড়েনি। সে যে গোপনচারিণী। তিনি চেয়েছিলেন তার 5টা নারীর মতো সেরমভাবেই বাঁচতে, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত না হতে, কিন্তু প্রত্যাঘাত পেয়েছেন বারংবার। শুনব তার জীবন থেকে পালিয়ে যাওয়ার এক মর্মস্পর্শী কাহিনী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সময় আমাদের শেষ হয়ে আসছে, ভালো ভালো কিছু কবিতা আরও আছে, দেখি কতটা শোনাতে পারি। আপনাদের ভালো লাগছে এটাই আমারও ভালো। শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী, গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন, মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি। আয়নার ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ ও উজ্জ্বল্য। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে অলিকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এইরকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে। এই চোখ মুখ ঘুরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখেই সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায় কটাক্ষে বাঁচিয়া উঠে, হাসিতে হৃদয় জুড়ে হাসিতে হৃদয় টুটে। কাদম্বরী মাঝে মাঝে বলতেন, রবি তুমি ছেলেদের সঙ্গে মেশো না কেন, তোমার বাইরের কোনো বন্ধু নেই? সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু, আজ দেখা হবে। অনেকদিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। বহু পরিশ্রম ও অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাধ করে নাম রেখেছেন
সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গাবক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। দুদিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে। তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতন বেঁধে আছে। তবু কাদম্বরী ঠিক করেছেন আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। জাহাজটি রয়েছে শ্রীরামপুরের কাছাকাছি। শুধু তাকে নিয়ে যাবার জন্যই তার স্বামী আসবেন এতটা পথ উজিয়ে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরাই হয় না। বাড়ি থেকে না বেরোতে হলে এইসব জমকালো শাড়ি আর কে পরে? জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক শাড়ি ঘাটাঘাটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দু পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে ও 2 স্তনের মাঝখানে। ভুরুতে দিলেন কাজল, সুরমা আঁকলেন চোখে। 2 বগলের নিচে বেশ কিছুক্ষণ চেপে ধরে রইলেন কয়েকটি করে চাঁপা ফুল। আতর কিংবা বিলিতি সুগন্ধের চেয়ে এইসবই কাদম্বরীর পছন্দ। সাজ শেষ করে খোঁপায় জুঁইয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গুমর করতে নেই। কাদম্বরীর মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেই রকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যেই রূপ লুকিয়েছে নাকি? ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে তো সময় হয়ে গিয়েছে। সিঁড়ি থেকে শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ। দরজা খুলে তিনি বললেন, হুলোর মা, দেখো দেখি কেউ এলো। না, সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না তো। কোকিল, নিত্যয় কোকিল, সে খালি ডেকেই চলে। কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন। জ্যোতিরিন্দ্রনাথ আজ আসবেন না, এ তিনি বিশ্বাসই করতে পারছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। 2 হাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এতকালের সাধের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতন তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতের জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছো, তোমরা আমার কেউ না। কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, আমি যাব, আমি যাবই। ওদের আনন্দ উৎসবের মধ্যে গিয়ে আমি জোর করে বসবো। ইচ্ছে মতন পাখি হতে পারলে কত সুবিধে ছিল। একবার আকাশে উড়াল দিলে পথ চেনার কোনো সমস্যা নেই। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে, চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, ওপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাওয়া যায়। বিশু নামে এক কাপড়ুলির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। সে ঘুমের ওষুধ দেয়, একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যেই
সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাচতে দেবার আগে জ্যোতিরেন্দ্রনাথের এক চোপ্পার পকেটে, অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা, সম্বোধনে প্রাণাধিকেশু, তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তার সর্বগুণান্বিত ব্যস্ত বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। 3খানি চিঠি তিনি পড়লেন আবার। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। অত্যুজ্জ্বল হলো 2 চক্ষু, সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। চিঠিগুলি মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গিলাস। পাখির ডানার মতন 2 হাত ছড়িয়ে তিনি দৌড়তে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু একটা মোটে পুরিয়া খেতে বলেছিল, 4টি খেয়ে শরীর কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনোদিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতে ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আর্তস্বরে বলতে লাগলেন, রবি, রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে, সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে তার মাথা ঢুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো এক নিষ্পন্দ শরীর ঘিরে। শুনলাম, আমাদের আর সময় একদম নেই, শেষের মুখে। অন্য দিনের মতো আমিও লোভ সামলাতে পারছি না, সবার কাছে আর একটু কবিতা চেয়ে নিচ্ছি। আমার লেখা, আমার কণ্ঠে আমি করে আজকের মতো শেষ করে দেব। একটু বলে নিই কবিতাটা মানে যে লিখেছি সেটা সম্বন্ধে। আর আমার এই কবিতায় আবহ করা হয়েছে, আপনারাই বলবেন আবহাওয়াটা কে করেছে। আমাদের খুব চেনা মানুষ, দেখি বলতে পারেন কি না। আর এই কবিতাটা দিয়েই আমি শেষ করব। স্বরচিত কবিতা, স্বরচিত কণ্ঠে। একটু বলে নিই, যদি এমন বর পাওয়া যেত, বয়স বাড়বে কিন্তু বার্ধক্য ধরা দেবে না, তবে কেমন হতো। আমরা একটা সিনেমা হয়তো সবাই দেখেছিলাম, ৮০তে আসিও না, খুব মজার একটা সিনেমা, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে বার্ধক্যের একাকিত্ব, বার্ধক্যের নিঃসঙ্গতা, যা অসহায় করে তোলে আমাদেরকে। তবে সেটাকেও তো আমরা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারি অন্য এক ভাবনা নিয়ে। শুনি তবে আবহাওয়াটা কে করেছেন দেখি, বলতে পারেন কিনা কেউ। এটাই শেষ, আজকের মতো বিদায়, শুভরাত্রি। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, ভালোবাসায় থাকুন। বার্ধক্যের আত্মকথা। একটু একটু করে বাড়িটা চোখের আড়াল হচ্ছিল, যে বাড়িটার সাথে আমার প্রতিটি ইঞ্চি জড়িয়ে রয়েছে ভালো লাগা, জড়িয়ে রয়েছে মন্দ লাগার অনুভূতি। বিগত কয়েক যুগের স্মৃতিচারণা করতে করতে নারীর টানটাকে ছিঁড়েই ফেলতে চাইছিলাম, ইচ্ছাকৃতভাবেই।
নিজের বলে সবকিছু আঁকড়ে রাখার কোনো মানেই হয় না। স্থান এক, মানুষগুলোর পরিসংখ্যানের বাড়া কমা চলতে থাকা সংসারের নিয়ম। বৈধব্য আর বার্ধক্য একে অপরের পরিপূরক, আর তার সাথে জড়িয়ে থাকা সবার মধ্যে থেকেও নিঃসঙ্গতার একাকিত্ব। নতুন প্রজন্মের চূড়ান্ত ব্যস্ত জীবনে সময় দেওয়ার সময় নেই কারো। শুধু রয়ে যায় নিয়ম মাফিক কিছু দায়িত্ব, কিছু কর্তব্য। যান্ত্রিক জীবনে সবাই রোবট, শুধু অপাংতের মতো বার্ধক্য পড়ে থাকে অতি যত্নে মেহগনি কাঠের পালঙ্কের মতো, যাকে রোজ ঝাড়া মোছা হয় কিন্তু যত্নের হাত ছোঁয়ানো হয় না। তার কাছে দুদণ্ড বসার সময় হয়ে ওঠে না কারো। মানুষের সহজাত ধর্ম মানসিক সঙ্গ, সাহচর্য, দুটো কথা বলে হালকা হওয়ার অভিপ্রায়। আসলে নিঃসঙ্গতার মুক্তি খোঁজা। আমিও তার ব্যতিক্রম নই। সন্তানের কাছে চেয়ে নিলাম একাকিত্বের মুক্তির আস্বাদ, অনুনয়ের ছলে। রাজে অরাজির দোলাচলে জিত আমারই। অতএব চললাম ঠাকুরের সংসারকে পুটলি বেঁধে নতুনের ঠিকানায়, যেখানে যেখানে আমার মতো মানুষগুলো অপেক্ষারত বন্ধুত্ব খোঁজার আশা নিয়ে। অনেকদিন পর নিজেকে বেশ হালকা লাগছে, একদম পাখির মতো। নিজের মানুষদের ছেড়ে আসার দুঃখের মধ্যেও কোথাও যেন একটা মুক্তির আস্বাদ অনুভূত হচ্ছে। বুঝতে দিলাম না ওদের, শুধু গুনগুনিয়ে উঠলাম, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। হ্যাঁ, ঠিক একদমই তাই পিন্টু করেছে আবহ। সকলে ভালো থাকুন। আজকের মতো বিদায়, শুভরাত্রি।